শিক্ষা আমার পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 7 এর ফার্স্ট স্কুল প্রথম ইউনিট টেস্টের ফার্স্ট যে স্কুলটা আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ যে স্কুলটা আছে গার্লস হাই স্কুল, সেই স্কুলের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো পার্ট 1 এ। এখানে সবগুলো বলতে পার্ট 1 এর সবগুলো হবে, আর যে পার্ট 1 এ একের গুলো আর 2 এর শর্টগুলো সব করে দেখাবো, কেন বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে চাও না। সো প্রথম প্রশ্নটা দেখো, কথা না বলে প্রথম আমরা অঙ্ক শুরু করে দিই। 1 এর 1 সঠিক উত্তরটি নির্বাচন করুন। 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট? পার্সেন্ট উত্তর চেয়েছে, তাহলে এত 9 টাকার মধ্যে 2.25 টাকা 100 টাকায় কত? 100 টাকা শতকরাতে কত? এখানে তুমি আবার দশমিক যদি তোলো তাহলে দশমিকের জন্য 1 আসবে, আর দুটো শূন্য 2 ঘর আছে তাই দুটো শূন্য আসবে। এই 100 কেটে গেল। এটা 9 দিয়ে ভাগ করা কি যায়? 5 6 7 8 9। তার মানে যোগ করে দেখো 2 যোগ 2 যোগ 5 মানে 225 কে আমি যদি ভেঙে ভেঙে লিখি 2 যোগ 2 যোগ 5, যদি সংখ্যাগুলো যোগ করে 9 বা 9 এর গুণিতক হয় 5 6 7 8 9, তাহলে 9 বা 9 এর গুণিতক হয়, তাহলে সেটা অবশ্যই 9 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো 9 দ্বিগুণে 18, 4 থাকছে 4 5 নং 45। হ্যাঁ 9 দ্বিগুণে 18 5 নং 45, তাহলে 25। তাহলে কত হবে? 25% হলো এ নাম্বার অপশন হবে রাইট অ্যান্সার। চলো এটা দেখে নাও, মুছে দিলাম। এবার 2 নম্বরে দেখো বলেছে ফাঁকা ঘর পূরণ করো। এই বক্সে কি এমন বসালে যে -1 প্লাস 9 = 0 হবে? তাহলে 9 এর সাথে আমি যদি 9 কে বিয়োগ দিই, ধরো এখানে +9 আছে, তাহলে নিশ্চয়ই 0 বানাতে গেলে আমাকে -9 বানাতেই হবে। তাহলে 9 এর সাথে যদি আমি 9 কে বিয়োগ দিই তবেই তো একমাত্র 0 হয়। অতএব তাহলে এখানে যদি আমি 9 বসাই তাহলে প্লাসে মাইনাসে -9 হবে, -9 + 9 = 0। তাহলে এখানে বক্সে কত হবে? বক্সে ফাঁকা ঘর পূরণ করে বক্সে হবে শুধু 9, আর এখানে -1 ছিল বলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাই -9 এনেছি। কিন্তু উত্তরটা তোমার কত হবে? যে বক্সে শুধুমাত্র 9 বসবে। তাহলে বক্সে 9 বসলে আমার এখানে 0 হবে। এটা একদম সোজা অঙ্ক বা কোনো অঙ্কই না, এটা জাস্ট কনসেপ্ট। 6 এর পাওয়ার 7 আছে, এখানে ঘাত আর নিধান লেখো। এখানে নিধান মানে হলো মেন সংখ্যাটা, সেইটাকে নিধান বলে। নিধান হলো 6 আর ঘাত মানে হলো পাওয়ার, তাহলে এর পাওয়ার কত? 7, ঘাত হলো 7। বোঝা গেল? এইটুকুই অঙ্ক ছিল। চলো এবার 1 এর তোমার 1 এর হলো 4 16 × 16 একে 2 এর ঘাতে প্রকাশ করো। একে 2 এর ঘাতে প্রকাশ করতে হবে। দেখো আমরা সবাই জানি 4 এ 4 এ 16, 4 এর স্কয়ার গুণ 4 এর স্কয়ার গুণ 4 এর স্কয়ার হলো। তাহলে এই পাওয়ার গুলো যদি গুণে থাকে আর সমজাতীয় সংখ্যা থাকে সেগুলোকে আমরা যোগ করে দিই। 4 2 দুগুণে 4 মানে এই 2 যোগ 2 যোগ 2, তাহলে হয়ে গেল 4 এর পাওয়ার 6। এবার আমাকে এইটাতে প্রকাশ করতে বলে না, আমাকে প্রকাশ করেছে 2 এর ঘাতে প্রকাশ করো। এবার 4 কে আমরা দেখো 4 কে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ 4 এর পাওয়ার 2 মানে 2 এর পাওয়ার 2 মানে তো 2 গুণ 2 তো 4, মানে 2 এর স্কয়ারে তো 4, সেটাই লিখলাম। তাহলে এবার আমার এখানে 2 এর ঘাতের আকারে প্রকাশ হয়ে গেল, আর এটা বাইরে আছে, তাই 2 এর 6 দুগুণে 12। তাহলে 2 এর পাওয়ার 12 হলো 2 এর ঘাতে প্রকাশ। তাহলে 2 এর ঘাতে প্রকাশ হয়ে গেল। এই হয়ে গেল অঙ্ক। দেখে নিলে, টুকে নাও, মুছে দিলাম। 1 এর 5 অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 15 PQ বা 21 কিউ। ওকে, আচ্ছা একটু ভালো করে লিখি। 15 PQ 21 কিউ আছে। এই কিউ চলে যাবে, আর 15 আর 21 3 দিয়ে কাটাকাটি যায়। 3 5 15, 3 7 21। তাহলে এখানে পি রয়েছে 5p/7।
বুঝতে পারলেন অঙ্কটা? ভেরি ইজি। এর থেকে অংশ যা অঙ্ক বোধহয় তোমাদের 7-এ আর হতে পারে না। 1-এর 5 হয়ে গেল। এবার দেখো কি বলেছে যে সঠিক জোড়াটি নির্বাচন করো। এবার এখানে ক্রমিক সমানুপাতি দিয়েছে x y আর z ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে তাহলে আমরা ক্রমিক সমানুপাতিকে সাজিয়ে লেখার একটা প্রসেস আছে, তোমরা জানো তো, মধ্য সমানুকে দুবার লিখতে হয়। তাহলে x is to y is to y is to z এইভাবে লিখতে হয়। তাহলে এইরকম যদি লিখি আমি, তাহলে এইটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে x by y সমান সমান y by z হয়। তাহলে এইটা এটা গুণ হয়ে যায়, এইটা এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়। ঠিক আছে, তাহলে এইটা এটা গুণ হলে আমার কত হবে x z, আর এইটা এটা গুণ হলে কত হবে y স্কয়ার। তার মানে y স্কয়ার সমান সমান x z। তাহলে এখানে সমানুপাতি হলে এটা কোন অপশনটা ঠিক আছে? দেখো এখানে বি নাম্বার যে অপশনটা আছে, এখানে বি নাম্বার অপশনে দেখো y স্কয়ার সমান সমান x z আছে, এটা হয়ে যাবে রাইট অ্যানসার। বোঝা গেল? মুছে দিলাম। একের 5 6 7 দেখো 5 minus 6 x স্কয়ার y স্কয়ার প্লাস 6 xy। এখানে জাস্ট কিচ্ছু চাইনি, মানে x এর স্কয়ার সহগ কি আছে? এখানে এর সাথে কোনো x স্কয়ার নেই, এর সাথে কোনো x স্কয়ার নেই, এর সাথে আছে। তাহলে এখানে x স্কয়ার সহগ কি আছে? মাইনাস আছে একটা, 6 আছে একটা, y স্কয়ার আছে। এই হয়ে গেল তোমার রাইট অ্যানসার। দেখো এইখানে কোনো কোশ্চেনই ধরতে গেলে এটাকে কোশ্চেন জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন, জাস্ট এক লাইন লেখো অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে যে এখানে x স্কয়ার সহগ চেয়েছে, তাহলে এখানে x স্কয়ার সহগ কি আছে? মাইনাস আছে, মাইনাস 6 আছে আর মাইনাস y স্কয়ার আছে। বাস ক্লিয়ার। আট নম্বরটা দেখো, এখানে একটা ছবি এঁকে দিয়েছে। ছবিতে এ বি সি, এই কোণটা দিয়েছে আমার 60 ডিগ্রি, এই কোণটা দিয়েছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? আচ্ছা, আর আমাকে এখানে জাস্ট বের করতে বলেছে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি। তাহলে বিএসি বলতে বিএসি, এই কোণটার মান বের করতে বলছে, এটা আমরা জানি 50 ডিগ্রি। এই বিএসি মানে এই কোণটা, তাই না? আর এবিসি এই কোণটা বের করতে বলছে। আমরা জানি তিনটে কোণের মান হলো 180 ডিগ্রি, তিনটে কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে একটা 60 হলে আরেকটা 50 হলে বাকিটা কত হবে? 60 আর 50 এ কত হয়? 50 আর 60 হয় 110, 110। আর তাহলে টোটালে তিনটে মিলে হয় 180। তাহলে 180 থেকে যদি 110 বাদ দেই, পরে থাকবে হলো 70। তাহলে এই কোণটা হচ্ছে আমার 70 ডিগ্রি। আর তাহলে এবিসি, এবিসি এই কোণটা কত বের হলো? 70। তাহলে এই 0 0 কেটে গেল, পরে থাকলো কত? 5:7 হয়ে গেল রাইট অ্যানসার। তাহলে এখানে পাশের চিত্রে বলেছে বিএসি আর এবিসি এর অনুপাত কত? 5:7। বোঝা গেল এটুকু? চল মুছে দিলাম। এবার 2 এর 1 করব। 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? এখানে শুধুমাত্র ঐকিক নিয়ম করে দেব। সমস্যাটি হলো স্টেনলেস স্টিল স্টিল আর হলো ক্রোমিয়াম। তাহলে 6 কিগ্রা যদি আমি স্টেনলেস স্টিল তৈরি করি, তাহলে সেখানে আমার লাগবে মাত্র 720 গ্রাম। এটা কিন্তু গ্রাম, এত গ্রাম আমার ক্রোমিয়াম। সেখানে আমি যদি 6 না করে 11, এটা কিন্তু কেজিতে, ঠিক আছে? এখানে আলাদা করে বের করতে হবে না, কেন কিনা দুটো এখানে কেজিটা কেজিতে চলে যাবে, গ্রামেরটা গ্রামে চলে যাবে। আর এখানে করতে গেলে কত গ্রাম আমার ক্রোমিয়াম লাগবে। তাহলে স্টেনলেস স্টিল যত তুমি বাড়াবে তত ক্রোমিয়ামও তোমার নিশ্চয়ই তত বেশি লাগবে। অর্থাৎ সমানুপাত, সমানুপাত হলে
6 কেজি স্টেনলেস স্টিলে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 1 কেজি স্টেনলেস স্টিলে কত লাগবে? 720 ভাগ 6, ওকে, বা সমান সমান 720/6। এবার কত? 11 কেজি। 11 কেজি স্টেনলেস স্টিলে লাগবে 720/6 ইন্টু 11। এটা কাটলে 6 একে 6, 6 দুগুণে 12, 12 11 গুণ করলে হয় 1 3 2 এত, তাহলে 100 গ্রাম। অতএব 1 কেজি 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। বোঝা গেল? 1320 মানে কি? 1320 মানে কি? 1 কেজি 320 গ্রাম হলো। মুছে দিলাম। পরের অঙ্কটা দেখো। তোমার শ্রেণীতে আজ 30% ছাত্র এসেছে। তোমার শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 60 জন। আর কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে? তাহলে যদি তোমার শ্রেণীতে ছাত্র সংখ্যা থাকে 30 জন, মানে 100 জন, তাহলে মোট ছাত্র সংখ্যা আর হলো উপস্থিত ছাত্রী, ঠিক আছে? আর মোট ছাত্রী সংখ্যা, মোট ছাত্রী সংখ্যা যদি 100 জন হয় তাহলে মাত্র এসেছে সেখানে 30 জন। এবার বলেছে তোমার মোট ছাত্র সংখ্যা 100 জন না 60 জন, তাহলে সেখানে কতজন আসবে? তাহলে লিখবো ছাত্র সংখ্যা বেশি হলে উপস্থিত সংখ্যা বেশি, অর্থাৎ সমানুপাত। সমস্যাটি সমানুপাত হলে যে সংখ্যাটা থাকে সেটা এখানে বসে, আর গুণ দেবে। সমানুপাত মানে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে। 60/100। এই শূন্য কেটে গেল। 3 6 18 জন উপস্থিত ছিল বা আছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? এবার মুছে দিলাম। দুইয়ের 3 নাম্বার। মিলন একটি পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষায় প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার পাবে, মানে -2 পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিল এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল। মিলন কত নাম্বার পেয়েছিল? দেখো এখানে বলেছে এখানে 6টি প্রশ্নের উত্তর কিন্তু ঠিক দিয়েছে, তাহলে 10টার মধ্যে 6টি প্রশ্নের ঠিক উত্তরের জন্য পাবে 6 ইন্টু প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত? 5 নাম্বার করে, তাহলে 5 6 30 নম্বর। কিন্তু 4টে ভুল করেছে, অর্থাৎ 4টে ভুলের জন্য 4টে ভুল উত্তরের জন্য কাটা যাবে। প্রতিটা ভুল উত্তর দিলে 2 নাম্বার করে কেটে নেবে। তাহলে 4টে ভুল উত্তর দিয়েছে, তাহলে 4 ইন্টু 2 করে 8 নাম্বার কাটা যাবে। 8 নম্বর। তাহলে 6 নাম্বার ঠিক উত্তরের জন্য পেয়েছে আর 8 নাম্বার ভুল উত্তরের জন্য কাটা গেছে, তাহলে মোট পেয়েছে। অতএব মোট পাবে 30 থেকে আমার 8 নাম্বার কাটা যাবে সমান সমান 22 নম্বর। হলো? বুঝতে পারলে তোমরা যে 6টা প্রশ্ন উত্তর ঠিক দিয়েছে, তাই 5 6 30 নাম্বার পেয়েছে, আর 4টে ভুল নাম্বার দিয়েছে, তার জন্য আমার 4টে প্রত্যেকটা 2 করে 4 দুগুণে 8 নাম্বার কাটা গেছে। তাহলে মোট কত নাম্বার পাবে? তাহলে 30 থেকে আমার 8 বাদ যাবে এবং সেই 22 নাম্বারে কিন্তু সে মোট পাবে। বোঝা গেল এটুকু?
এবার দেখো নেক্সট অঙ্কটা মুছে দিলাম। দুইয়ের 5 এই অঙ্কটা বলেছে এখানে অনুপাত দিয়েছে কিছু 8:6, তারপরে 3:6, তারপরে 26:13। এই অনুপাতগুলোকে আগে মিশ্র অনুপাত করতে হবে। তাহলে মিশ্র অনুপাত করতে গেলে পূর্বপদগুলোকে গুণ করতে হবে। তাহলে 8:3 ইন্টু 26, এটা ইন্টু কিন্তু, হ্যাঁ। এবার তোমরা কিন্তু গুণ করতে লেগে যাবে না, এখানে উত্তর পদগুলো 6 ইন্টু দুটোতে 6 আছে, হ্যাঁ 6 ইন্টু 6 ইন্টু 13। এইবার দেখো এই পাশ আর এই পাশ আমরা কিন্তু গুণ করে গাধার মতন গুণ করে এত বড় বড় সংখ্যা বানিয়ে তারপরে সেইটা আর কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। তাই আমরা কি করব, এইখানে অঙ্কটাকে বুদ্ধি করে করব। দেখো এইখান থেকে কাটা যাচ্ছে 13 দিয়ে গুণে 26, 2 হচ্ছে, হলো। এখানে আমি কাটলাম 3, এই 2 কেটে দিলাম, ওকে। এই 3 কাটা গেল। এখানে দেখো 2 দিয়ে কাটলাম, 4 দিয়ে গুণে 8, এখানে 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে লাস্ট হলো কত, 4:3। এইটা এবার কি বলেছে, এটা গুরুপদ কোনটি, এটা তোমার সমানুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত নাকি। আগে যদি বড় হয় তাহলে সেটাকে বলে গুরু অনুপাত। তাহলে আগে এখানে বড়, আগে 4 আছে, তার জন্য এটা হলো গুরু অনুপাত হবে। আর অনুপাতটা কত হবে, 4:3। আর এখানে অনুপাতে এটা কি অনুপাত, গুরু অনুপাত। বোঝা গেল? দেখো খুব সোজা ছিল। এখানে যদি তোমরা যদি গুণ করতে লেগে যেত তাহলে এত বড় একটা সংখ্যা হতো এবং সেটাকে কাটাকাটি করতে ভীষণ কষ্ট হতো। এইভাবে শর্টকাট এবং ট্রিক্স দিয়ে অঙ্কগুলো করবে, দেখবে অঙ্ক প্রচন্ড ভালো লাগবে এবং অঙ্কতে কোনো রকম ভুলই হবে না, ঠিক আছে। সো এরকম আরো শর্টকাট পেতে বা এরকম ভাবে ট্রিক্সে অঙ্ক করতে তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে। চলো নেক্সট অঙ্কটা দেখো। তিনটি সংখ্যার ক্রমিক সমানুপাতে রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 প্রথম আর তৃতীয়টি 8 এবং 4.5 বলে মধ্য সমানুপাতি কত। দেখো মধ্য সমানুপাতি যদি বের করতে হয় আমাকে, পাঁচেরটা মধ্য সমানুপাতি, তাহলে প্রথমটা আর তৃতীয়টা, প্রথমটা যদি 8 হয় আর তৃতীয়টা যদি 4.5 হয়, তাহলে মাঝখানে আমি ধরি মধ্য সমানুপাতি মনে করি x, তাহলে ইস টু x এত, তাই তো। এটা আমরা জানি যে মধ্য সমানুপাতি যেটা থাকে সেটা দুবার হয়, তাহলে আমি x ধরে নিলাম, x টা দুবার হলো, তাহলে এটাকে আমি ভগ্নাংশ করলে 8/x, আর এটাকে যদি সমান সমান করি x/4.5, সরি এটা 4.5, হ্যাঁ। এবার এটা গুণ হবে আর এটা গুণ হবে, তাহলে এখানে এটা গুণ করলে হবে x², আর এটা গুণ করলে হবে 8 × 4.5। এখানেও কিন্তু ফটফট করে গুণ করতে লেগে যাব না, এখানে কি করব, দশমিকটাকে তুলবো। দশমিকটাকে তুললে এখানে হবে 5 নং 45, 2 থাকবে 4 দিয়ে গুণে 8, তাহলে x² = 4 × 9, তাহলে x = আমরা রুট এই পাশে চলে আসবে, 4 মানে কত, 2 × 2, 9 মানে কত, 3 × 3, তাহলে এখান থেকে x মানে একটা ভালো 2 বের হবে, দুটো পচা 2 থেকে, আর একটা ভালো 3 বের হবে, তাহলে x = 3 দিয়ে গুণে 6। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে মধ্য সমানুপাতি কত, অতএব মধ্য সমানুপাতি 6। বোঝা গেল? নেক্সট অঙ্কটা দেখো। একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। একটা মালা গাঁথা হয়েছে, তাতে 45টা জবা ফুল রয়েছে, আর 60টা তোমার হলো গাঁদা ফুল রয়েছে। মালায় আরো 5টি জবা ফুল, 45টা ছিল, আরো 5টা জবা ফুল গাঁথা হলো, তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত? কি সোজা অঙ্ক দিয়েছে দেখো তোমাদের, তোমরা অবশ্যই এটা নিজেই করতে পারবে, তবু আমি করে দিচ্ছি। 5টি জবা আরো দেওয়ায় মোট জবা হবে, আগে 45টা ছিল, এখন আরো 5টা যোগ হলো কত হলো, 50টি। ক্লিয়ার?
এবার জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত? এবার বলেছে আর জবা ফুল এটা হলো, আর গাঁদা ফুল ছিল কত? গাঁদা ফুল ছিল 60টা, ঠিক আছে, গাঁদা ফুল ছিল। এখন এখন জবা ও গাঁদা ফুলের অনুপাত, আগে জবা ফুল চেয়েছে, তাহলে জবা ফুল কত? 50টা, আর গাঁদা ফুল কত? গাঁদা ফুল 60টায় ছিল, 60টায় আছে, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, থেকে গেল 5:6। তাহলে এখানে লিখবো কি দিয়েছে? গাঁদা ও জবা ফুলের অনুপাত হলো সমান সমান 5:6, ঠিক আছে। এখানে দেখো 1 আর 2 গুলো সব করে দিলাম, আর 3 গুলো আর একটা পার্ট 2 করে আমি করে দেবো। আর এখানে সবগুলো মোটামুটি করে দেখানো হয়েছে। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে যায়। আর এই সেকেন্ড পার্টটা করে এখানে বাকি অঙ্কগুলো আমি করে দিচ্ছি। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।